প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন গত শনিবার, যে বিরোধী দলের কর্মসূচিকে বলছেন যে এগুলো হঠকারিতা। এর পাল্টা বক্তব্য আমরা নাহিদ ইসলামকে দেখেছি, যে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যটি ঠিক নয় এবং ভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সরকার। আপও সেই বক্তব্য দিচ্ছিলেন, আপনার কাছে আসলে কি মনে হয়? গণতান্ত্রিক একটা রাষ্ট্রে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারের যে কোনো ব্যর্থতায় কথা বলা, শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো, প্রয়োজনে আন্দোলন করা। তো এই শান্তিপূর্ণ যে কোনো ধরনের আন্দোলন করা, এটা একটা মানে যে কোনো নাগরিক, বিরোধী দল তো বটেই, যে কোনো নাগরিকের একদম গণতান্ত্রিক একটা অধিকার। এখন গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা, বিশৃঙ্খলা কিংবা এই ধরনের নেগেটিভ শব্দ ব্যবহার করে এই ধরনের ফ্রেমিং করে কি বলে যে জুলুম নির্যাতনের মানে কি বলে চিত্র এর আগে আমরা দেখেছি। আগের আমলে এটা হয়েছে, এটা বিএনপির উপরেই বহুবার আওয়ামী লীগ এই ধরনের মানে কি বলে যে হামলা চালিয়েছে, বিশৃঙ্খলা এটা সেটা। ইভেন ধরেন কি বলে যে নিজেরা নিজেদের লোকেদেরকে দিয়ে নিজেদের দলের নেতার কোম্পানির বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে মানুষ মেরে সেই দায় বিরোধী দলের উপরে চাপানো হয়েছে। তো এই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে এই ধরনের শব্দ ব্যবহার করে যখন ধরেন একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অ্যাটাক করা হয়, তখন স্বাভাবিকভাবে আমাদের স্মৃতিতে ওই পুরনো কি বলে যে পুরনো স্মৃতি, আমাদের দগদগে যে স্মৃতিগুলো সেগুলো নাড়া দেয়। তখন মনে হয় যে এই আচ্ছা আবার কি সেই পথে যাচ্ছে কেন? কারণ হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে কোনো মানে কি বলে যে একটা সরকার প্রধান নিজে তো আর এটা করেন না, করেন রাষ্ট্রের বিভিন্ন অ্যাপারেটাস ব্যবহার করে। এখন রাষ্ট্রের যে অ্যাপারেটাসগুলো ছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বেশিরভাগ অ্যাপারেটাসের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম গণ অভ্যুত্থানের সময়। তো সেই অ্যাপারেটাসগুলো তো অক্ষত রয়ে গেছে, এবং এই অক্ষত রাখার পেছনে যাদের সবচেয়ে বেশি দায় তার মধ্যে বর্তমান সরকারি দলও আছে। এখন আপনি যখন ধরেন গণতান্ত্রিক আন্দোলনকে এই ধরনের ফ্রেমিং করবেন, তখন স্বাভাবিকভাবে এই সন্দেহ জাগে যে আপনি কি তাহলে আবার আগের পথে ফেরত যান। ইতিমধ্যে এই ধরনের মানে কি বলে যে দুই চারটা নমুনা আমরা দেখতে পেরেছি। গতকালকে আপনার কি বলে হবিগঞ্জে এই বিদ্যুৎ সংকট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটা মিছিলের প্রস্তুতিকালে 3 জনকে আটক করা হয়েছে। এর ভেতরে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাও আছে। তো এইটা তো মানে আপনার বিদ্যুতের দাম বাড়তেছে এবং বিদ্যুতের সংকট আছে, এটা তো সত্য কথা। এখন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকই তো এটার জন্য প্রতিবাদ জানাতে পারে, মিছিল করতে পারে, সমাবেশ করতে পারে শান্তিপূর্ণভাবে। তো মিছিল প্রতিবাদে নামার আগেই যখন গ্রেফতার করা হচ্ছে, তার মানে আপনাকে আস্তে আস্তে সয় নেওয়া হচ্ছে। এটা তো একবারেই তো ব্যাপক মাত্রায় যায় না। তখন বিরোধী দলের জায়গা থেকে এটা কাজই হচ্ছে বিরোধী দল প্রতিনিয়ত এটা প্রতিবাদ জানানো এবং মানুষকে সচেতন করা, মানুষকে মনে করিয়ে দেওয়া যে আবার কিন্তু ওই পথে যাচ্ছে, যাতে করে সরকার এই পথ থেকে ফিরে আসে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি একটা বলছেন যে অ্যাপারেটাসগুলো পরিবর্তন করা যায়নি, তার মধ্যে সরকারি দলও আছে, একটা আপনি যুক্ত করেছেন। তাহলে আর কে কে আছে এটি যাদের জন্য আসলে করা যায়নি? ওল্ড এস্টাবলিশমেন্টটা টিকে রাখতে চায়। ধরেন প্রশাসন সংস্কার হয়নি, পুলিশ সংস্কার হয়নি, আপনার ধরেন যে সমস্ত গণতান্ত্রিক সংস্কারগুলো করার জন্য, যে সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করার জন্য আপনার অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, যেই অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে আপনার ধরেন প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কার হবে, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আপনার সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করা হয়েছে, গণভোটকে অস্বীকার করা হয়েছে। তার মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশ তো দেখেন, বাংলাদেশ কিন্তু এখনও আগের জায়গাতে আছে এবং এটার একটা চূড়ান্ত উদাহরণ, মানে অনেকগুলো উদাহরণ আছে, আমি একটা চূড়ান্ত উদাহরণ দিই। আপনার একদিন পরেই তো আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, তাই না? রাষ্ট্রপতি নির্বাচন, আমরা এটা জানা কথা যে রাষ্ট্রপতি নির্বাচনে যেহেতু সরকারি দল সংখ্যাগরিষ্ঠতা এবং মানে কি বলে যে 2/3 মেজরিটি নিয়ে আছে, নির্বাচনের জন্য জেতার জন্য 2/3 মেজরিটি দরকার হয় না, সিম্পল মেজরিটিতেই হয়। তো তাদেরই তো জেতার কথা। কিন্তু সরকারি দলের চিফ হুইপ এসে হুঁশিয়ারি দিচ্ছেন যে এইখানে কিন্তু 70 অনুচ্ছেদ আছে। তার মানে সংসদ সদস্যদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে এখানে কিন্তু 70 অনুচ্ছেদ আছে, তা আপনার কিন্তু সরকারের পক্ষে ভোট দিয়ে দেবে। কিন্তু এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে অপশনটা, প্রভিশনটা, এটি কিন্তু সাধারণ 70 অনুচ্ছেদ সাধারণ অধিবেশনের ক্ষেত্রে যেভাবে মানে কি বলে যে যেভাবে পালিত হয়, এইটার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। কেন? এই অধিবেশনটা হবে বিশেষ অধিবেশন এবং এই অধিবেশনের সভাপতিত্ব করবেন কিন্তু নির্বাচন কমিশনার।
চিফ নির্বাচন কমিশন, এটা কিন্তু স্পিকারের অধীনে হবে না এবং এটার জন্য আলাদা বিধান আছে। এর আগে একবার রাষ্ট্রপতি মানে সংসদীয় ব্যবস্থায় আসার পরে 90-এর পরে একবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, সেটার জন্য কিন্তু আলাদা আইন আছে যে কি কি পদ্ধতিতে হবে। এটা কিন্তু সংবিধানের 70 অনুচ্ছেদ যেই বিধানের ভিত্তিতে, এটা কিন্তু সেই বিধানের ভিত্তিতে না। কিন্তু খেয়াল করেন এখানেও এত সিরিয়াস যে চিফ হুইপকে এসে হুঁশিয়ারি দিতে হচ্ছে তার দলের সদস্যদেরকে। এটা কিন্তু আমাদেরকে দিচ্ছে না, এটা আমাদেরকে দেওয়ার তো সুযোগও নাই, তার দলের সদস্যদের। এখানে কিন্তু 70 অনুচ্ছেদ আছে, অথচ এই 70 অনুচ্ছেদ এখানে প্রযোজ্যই না। ইভেন দ্যাট যদি ধরেন প্রযোজ্য হয়, আপনার এই 70 অনুচ্ছেদ তো সংস্কার করব, সংশোধন করব, এটা নিয়ে তো আমাদের মধ্যে প্রায় একমত হয়েছি। হ্যাঁ, আমাদের কি হয়েছে, আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা যারা আছি, বেশিরভাগ দল, বিরোধী দলের বাইরেও বেশিরভাগ দল, আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম তারা আমরা বলেছি 70 অনুচ্ছেদ দুইটা প্রবিধান থাকবে। একটা হচ্ছে যে অর্থ বিল এবং মানে ফ্লোর ক্রসিং, এই দুইটার ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না, বাকিগুলো ওপেন করে দেয়। সরকারি দল যেটা চেয়েছিল, তাদের নোট অফ ডিসেন্ট ছিল যে এই দুইটার সাথে আরও দুইটা চায় তারা, সংবিধান সংশোধনী এবং হচ্ছে যুদ্ধ পরিস্থিতি কিংবা জরুরি অবস্থা ঘোষণা, এই ধরনের পরিস্থিতির জন্য এই চারটা। কিন্তু এই চারটার মধ্যে দেখেন রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু নাই। এখন যদি আপনি 91 সালের আইনটা ফলো করেও রাষ্ট্রপতি নির্বাচনটা করেন, তাহলে কিন্তু 70 অনুচ্ছেদ এখানে প্রযোজ্য হয় না। খেয়াল করেন, এটা আমি কেন বললাম, এটা একটা উদাহরণ যে ওনারা একেবারে এই পুরনো কাঠামোটা পুরোপুরি ঠিক রাখতে চান। এটা হচ্ছে এর মধ্য দিয়ে এটা প্রমাণ পায়। এর বাইরে ধরুন মানবাধিকার কমিশন আইনটাকে বাতিল করে দেওয়া হলো, অধ্যাদেশটাকে বাতিল করে দিয়ে নতুন একটা খসড়া 2 দিন আগে পাশ করা হয়েছে, যেই খসড়া আগের 2009 সালের যে মানবাধিকার কমিশন, সেখানেও কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া ছিল সেটুকু কেড়ে নিয়ে এটাকে ওর থেকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। পেছনে আসলে ওর থেকে পেছনে আর কিছু নাই, কারণ ওটাই বাংলাদেশের প্রথম মানবাধিকার কমিশন। তো ওর থেকেও খারাপ একটা আইন করা হচ্ছে। আপনি খেয়াল করেন, হাসিনা যে এই মানবাধিকার কমিশন করেছিল এবং হাসিনা কেন মানবাধিকার কমিশন করেছিল এটা আমরা এখন কিন্তু বুঝতে পারি। হাসিনা মানবাধিকার কমিশন করেছিলেনই, উনি জানতেন যে উনি 15 বছর ধরে কিংবা আগামী যতদিন উনি ক্ষমতায় থাকবেন ওই সময় উনি জানতেন যে উনি একটা বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উনি ঘটাবেন, বড় জুলুম করার পরিকল্পনা উনি এসেছেন। সেই কারণে ওনার একটা এইটা দায়মুক্তি দেওয়ার জন্য ওনার একটা মানবাধিকার কমিশন দরকার ছিল, সেই কারণে উনি এটা করেছেন। তাহলে ওই মানবাধিকার কমিশন কেন আমি করব? তাহলে আপনারাও কি এরকম চান? এই প্রশ্নগুলো কিন্তু আসে এবং এর মধ্য দিয়ে যেটা হয় যে আপনি একদম পুরনো কাঠামোটা টিকে রাখার জন্য সর্বান্তকরণে আপনি চেষ্টা করতেছেন। সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়েছে, যেটা তাদের ইশতেহারে আছে, 31 দফাতে আছে। ইভেন আপনার জুলাই সনদে এখানে তাদের নোট অফ ডিসেন্ট নাই, তারপরে এটা বাতিল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে এখন কোনো কথাবার্তা নেই। গুম অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হয়েছে, গুম অধ্যাদেশটাকেও পরে একটা আইন করা হয়েছে, ওইটাই মানবাধিকার কমিশনের মতো একই অবস্থা। ওটাও ধরেন আসলে ওই অর্থে কমিশন হিসেবে কোনো ফাংশন করবে না, কারণ গুম অধ্যাদেশের গুমের যে তদন্তগুলো, এই তদন্ত করবে মানবাধিকার কমিশন। এখন সমস্যাটা হচ্ছে এই তদন্তটা যদি মানে ধরেন আইনে অনেক ভালো ভালো কথা লেখা আছে, বাংলাদেশের আইন এবং সংবিধানের ক্ষেত্রে আপনারা আমি অনুরোধ করবো, আপনারা সিনিয়র মানুষ, সেটা হচ্ছে যদি কিন্তু তবে যাহা কিছুই থাকুক না কেন, এই চারটা জিনিস যদি আপনি যে কোনো কিছুর মধ্যে দেখেন, প্রথমত খুব সিরিয়াসলি সন্দেহ করবে যে এটার ভেতরে একটা শয়তানি আছে। যদি কিন্তু তবে দিয়ে ধরেন আপনাকে সমস্ত মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তবে কি বলে প্রচলিত আইনের সাপেক্ষে আপনার মৌলিক অধিকার। প্রচলিত আইনটা কিরকম? প্রচলিত আইন যদি একটা রাষ্ট্রীয় বাহিনী মনে করে যে আপনি কোনো বিক্ষোভ করতেছেন, এই বিক্ষোভে জনমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সে চাইলে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারে। বাংলাদেশের আইন এটা আছে। আচ্ছা, এই আইনটার মধ্যে যেটা করা হয়েছে যে ধরেন আপনাকে অনেক অধিকার দেওয়া হয়েছে, এই কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু একটা প্যারাতে গিয়ে, একটা ক্লজে গিয়ে বলা হয়েছে, 19 নম্বর ধারা যেটাকে বলে, সেইখানে বলা হচ্ছে সেকশন 19-এ যে এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর আবার একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে কারা কারা আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ সমস্ত বাহিনীগুলো আছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে, তাদের তদন্তর ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর কাছে যেতে হবে। তার মানে যে বাহিনী এটা করবে সেই বাহিনীর কাছে এটা যেতে হবে। তো কে যাচ্ছে? কমিশন। তার মানে কমিশন হচ্ছে ওই বাহিনীর অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এই মানে মানবাধিকারের যে লঙ্ঘনের যে ঘটনাগুলো আমাদের এখানে ঘটেছে, আপনি দেখেন 98%-এর উপরে হচ্ছে ঘটনাগুলোর অভিযুক্ত হচ্ছে কি এই বাহিনীগুলো, অথচ আপনি আপনি দায়মুক্তি দিয়ে দিলেন। এই যা কিছুই থাকুক না কেন, এই লাইনটা বলাই মানে হচ্ছে আইনের দায়মুক্তি। মানে ধরেন বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে যেটা হয় যে যা কিছু আইনে থাকুক না কেন, কিন্তু এই যে চুক্তি আমরা করলাম কিংবা এই আইনের অধীনে যে চুক্তিগুলো হবে সেটা নিয়ে আদালতে যাওয়া যাবে না। সেটা দিয়ে ধরেন এখানে প্রতি বছর 50,000 কোটি টাকা এখনো ক্যাপাসিটি চার্জ দিতে হয় আমাদের। যা কিছুই থাকুক না কেন, ওদের আদালতে যাওয়া যাবে না এবং ওইগুলো কিন্তু এখন বাতিল করা যাচ্ছে না।